থেকে গ্রুপে জানালো নাকি আগের নিয়ম অনুযায়ী হবে? হ্যাঁ আমি তো বললাম নোটিফিকেশন যখন তোরা অ্যাপ্লিকেশন করেছিলি 2022-এ যে নোটিফিকেশনটা ছিল সেই অনুযায়ী হবে, হ্যাঁ। সেই অনুযায়ী তোদেরকে ইন্টারভিউ নেবে, এই তো ব্যাপারটা। তো আর এটা স্যার আমি আজকে কিন্তু আপনাকে মনে করে একদিন বলেছিলাম যে ওই আমার একটা এক্সট্রা কারিকুলাম আছে, ওটা আপনাকে পাঠাবো, একটু আপনি দেখে আমাকে ওটা জানাবেন। পাঠালি তো না? না তাহলে আমি তাহলে এখনই পাঠা। কি পাঠাবো? হ্যাঁ এখন পাঠা, আচ্ছা আমি ক্লাসের শেষে দেখে নিয়ে তোকে জানাবো, ঠিক আছে? আচ্ছা এখন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো, আমার নাম্বারে পাঠিয়ে দিস 7679113426, এখানে পাঠিয়ে দিবি, ঠিক ঠিক আছে আছে? স্যার। এখনই পাঠাতে হবে না, তুই পরে পাঠা, তুই তখন মনে করে রেখেছিস, এতদিন মনে রেখে দিয়েছিস তুই। না আমি পাঠাইনি আর আপনাকে, তাই আমি ভাবলাম যে স্যারকে জিজ্ঞাসা করবো, ক্লাসের পরে পাঠাবো না আগে, ওই জন্য পাঠাইনি। হ্যাঁ তো পড়াশোনা হয়েছে? আমি স্যার আমার নিজের সাবজেক্ট বাংলা, ওটাই করছি, ওটা আর এক দুদিন করলে হয়ে যাবে। বাংলাটা ভালো করে করছিস? হ্যাঁ। আর বাদ বাকি সিডিপিটা কে করবে? সিটিপি গুলো ওগুলো হয়েছে। তাহলে কি করবি আজকে, আগে ইন্টারভিউ দিবি না আগে টিচিং দেখাবি? আহ, বল, তুই বল আগে আগে, স্যারই করি, বল। আগে স্যার ইন্টারভিউটা দিয়ে দিই। আচ্ছা ইন্টারভিউ দিয়ে দে, তখন আর এনার্জি থাকবে না, তুই আমার মতে আগে টিচিংটা কর, এনার্জি থাকবে না। ঠিক ইন্টারভিউতে যা আছে। কোশ্চেন করবো না তো হাঁপিয়ে হাঁপিয়ে যাবি, আর জল খেয়ে নে, হাঁপিয়ে যাবি, আচ্ছা স্যার ঠিক আছে, আমি ঠিক বলেন। আছে? হুম। আর এটা ভাববি যে আমি তোকে কিন্তু ফেল করাতে আসিনি, চাকরি আমি তোকে দেবই, আচ্ছা। ঠিক আছে? ফেল করাতে কিন্তু আসিনি, কিছু শেখাতে এসেছি। চল ডেমো টিচিংটা আগে দে, নইলে এনার্জি থাকবে না। ডেমো টিচিংটা আগে দে, এনার্জি থাকবে না নইলে। আবেগী মানুষ তুই। ভালো। আচ্ছা, কি সুন্দর সুন্দর সব জামা কাপড় পরে এসছো তোমরা। বাবা কি ভালো লাগছে তোমাদের দেখতে, কি মিষ্টি মিষ্টি। হম। আজকে তাহলে সবাই কি দিয়ে ভাত খাওয়া দাওয়া হয়েছে রাহুল? কি দিয়ে খেয়েছো শোনো, বলো কি খেয়েছো তুমি, কি দিয়ে? আচ্ছা, তুমি আজকে শাক দিয়ে ভাত খেয়েছো। আচ্ছা, আর রিঙ্কি তুমি, তুমি মাছ দিয়ে খেয়েছো। বাহ, কি মাছ দিয়ে খেয়েছো? মাছের নাম জানো না? যা দুষ্টু মেয়ে, মাছ খেলে বলেছিলে না মাছের নাম জানতে হবে? কালকে আমি তোমাদের কি বললাম? কালকে তোমাদের কত মাছের গল্প শোনালাম, বড় মাছের গল্প শোনালাম, ছোট ছোট মাছের গল্প শোনালাম, শোনালাম না? ভালো লেগেছিল তোমাদের তো? আর আমি কি বলেছিলাম, আজকে তোমাদের একটা মাছের ছড়া আছে, ছড়াটাকে আমি গান বলে বলে শোনাবো। কি মনে পড়েছে কিছু? কালকে কি বলেছিলাম? কালকে আমি তোমাদের বললাম না, আজকে তোমাদের আমি একটা ছড়া শিখাবো, ছড়াটাকে গানের মতো করে করে। তাহলে কি কি আজকে মাছ দিয়ে ভাত খেয়েছো তোমরা? কে? ও, কে খেয়েছে দেখি? আচ্ছা, পিঙ্কি। পিঙ্কি তুমি মাছ দিয়ে ভাত খেয়েছো? বাহ, ভেরি গুড গার্ল। তো কি মাছ খেয়েছো বলো দেখি শুনি, কি দিয়ে মাছ দিয়ে ভাত খেয়েছো তুমি? যা, তোমারও মাছের নাম মনে নেই? আমার তো ভালো লাগলো না, আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা সবাই মাছের নাম যখন খাবে তখন মাকে জিজ্ঞেস করবে, মা বাবা আজকে কি মাছ নিয়ে এসছে, তাই না? রাহুল, তোমাদের বাড়িতে বাজার কি করে? আচ্ছা, তোমার দাদা করে? আচ্ছা, আর তোমার বাবা? ও, তোমার বাবা বাড়িতে থাকে না, তো তোমার বাবা আর তোমার দাদা কিন্তু মাছ নিয়ে আসে তো? আচ্ছা, আর তুমি মাছ খেতে ভালোবাসো, তাই তো? আজকে আমরা কত মাছের কথা শুনছি, কালকে আমরা তো মাছের পড়া পড়বো, তাই না? আজকে আমরা একটা খুব সুন্দর মাছের পড়া পড়বো, কিন্তু আমার খুব দুঃখ লাগে জানো। কি দুঃখ লাগে বলো তো? যদি বড় মাছ দেখি ছোট মাছকে খেয়ে নেয়, আমার খুব কষ্ট লাগে। কারণ ছোট মাছগুলো তো ছোট ছোট হয়, পালাতে পারে না, আর বড় মাছগুলো কি করে, ফাটাক করে ধরে ধরে খেয়ে নেয়। উম এবার বলো তো আজকে আমরা কি ছড়া শিখবো? কালকে আমি কিন্তু একটু একটু বলেছিলাম, কেউ বলো দেখি, কেউ 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 বলো তো, কেউ বলো, কে বলবে, হাত তুলো হাত তুলো। হ্যাঁ, মনে পড়েছে, কি বলো তো? বোয়াল মাছের হা।
ভেরি গুড বয়, ভেরি ভেরি গুড বয়। আমি তো আজকে একটা অমিলকে চকলেট দিব, এত বলতে দিয়ে গেল, দেখছো তো? বলে দিল আজকে আমরা কি ছড়া শিখবো, বোয়াল মাছের হা। দেখো, তাহলে বোয়াল মাছটা দেখতে কেমন হয় আমার তো আগে জানতে হবে, নাহলে আমরা বুঝবো কি করে যে বোয়াল মাছটা কত বড়, আর ছোট ছোট মাছগুলোকে কি করছে, ধরে ধরে খেয়ে ফেলছি। এই যে এই বয়াল দুষ্টু মাছটা, আমার ছবিটার দিকে কিন্তু ভালো করে দেখো, হ্যাঁ। এই যে বয়াল মাছটা কি করছে বলো তো? এই বয়াল মাছটা না সমস্ত ছোট ছোট মাছগুলোকে একদম খেয়ে ফেলতে চাইছে। তো দুষ্টু মাছ বয়াল মাছটা, খুবই দুষ্টু বয়াল মাছটা। এই কি মাছটা কি করে জানো, সমস্ত ছোট ছোট যে মাছগুলো রয়েছে না, ওগুলোকে খেয়ে খেয়ে ফেলে। কিন্তু এত দুষ্টু মাছ, মাছটাকে আমি তো মানে, আমি যদি আমাদের বাড়ির কাছে থাকতো না, আমি ঢুসুম ঢুসুম করে মার দিতাম, তুই ছোট মাছগুলোকে খাচ্ছিস কেন? ছোট মাছগুলোকে কি খেতে হয়? ছোট মাছগুলো তো কত কান্নাকাটি করছে, হ্যাঁ, যে আমাদেরকে খেয়ে নিচ্ছে, আমাদেরকে খেয়ে নিচ্ছে। আর এই মাছটা কি করছে, সব মাছগুলোকে একদম খেয়ে খেয়ে আর পালিয়ে যাচ্ছে। খুব দুষ্টু মাছ এটা, এই মাছটা একদম দুষ্টু মাছ, একদম দুষ্টু, খুব দুষ্টু। এই যে দেখো, কুচকি কুচকি মাছ, এগুলো কোনোটা পুঁটি, কোনোটা টুইয়ের বাচ্চা, কোনোটা কাতলা মাছের বাচ্চা, কোনোটা মোরালা মাছের বাচ্চা। এই সব মাছগুলো কি করছে দেখো, খেয়ে ফেলছে। কি দুষ্টু মাছ না, খুব দুষ্টু মাছ। তাহলে এবার কি ছড়াটাকে শুনতে ইচ্ছা করছে? বাহ, খুব ভালো। তাহলে আগে গানের মতো বলবো না ছড়ার মতো বলবো? সবাই একসাথে, আচ্ছা গানের মতো, ঠিক আছে, তাহলে মন দিয়ে শুনবে। তাহলে আমি তোমাদের আগে শিখিয়ে দিচ্ছি, আগে আমি তোমাদেরকে ভালো করে বলে দিচ্ছি, তারপরে কিন্তু তোমাদেরকে ভালো করে শিখিয়ে দেবো, ঠিক আছে? কেমন? চল। বোয়াল মাছের হা, চূর্ণ পুটি মৌরলা চাপালিয়ে তোরা যা, আড়াল বুঝে লুকিয়ে পড়ি, নাগাল পাবে না। বোয়াল মাছের হাই, ছোট মাছে যাই, রুই কাতলা রইলো জলে, পুঠি গেল হাই। কি, গানটা কেমন লাগলো? কিছু কি বোঝা গেল? আচ্ছা, তাহলে আরেকটু ছড়ার মতো বলে দিই। কি বললাম? বোয়াল মাছের হা। সেটা একটা বড় ব্যাপার হয়ে থাকলো। এই ব্যাপারগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে স্যার আমি এর আগের দিন আরেকটা গানের মতো দিয়েছিলাম, মানে আমার দুটো ফার্স্ট চয়েস, এটা একটা আর একটা, তো আমি স্যার এই দুটোকে আবার একটু কারেকশন, যেভাবে বলে ওটা একটু কারেকশন করে আরেকবার দেখিয়ে দেবো তাহলে। হ্যাঁ, কারেকশন করে আরেকবার দেখিয়ে দেবেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি বলেন তো, বিষয়টা হচ্ছে আপনাকে ওই 40 মিনিট দেয়া হচ্ছে কি কারণের জন্য, বাচ্চাদেরকে কিছু একটা শিখিয়ে দেওয়ার জন্য, হুম, ঠিক আছে? এবার আপনি শিখিয়ে দিলেন আপনার মতো, এবার তারা কতটা বুঝেছে সেটা ইভ্যালুয়েশন করার হলো না বা করা গেল না। হুম, বুঝতে পেরেছেন, তারা আদৌ কি শিখতে পারলো কিনা। অ্যাক্টিভ পার্টিসিপেশনটা দরকার ছিল, হোমওয়ার্ক বলেছেন। আর আপনি যেটা করছেন, তাহলে আপনি যদি বাচ্চাদের খাতায় নাও লেখে বাচ্চারা, তাহলে আপনি কি করবেন বলেন এই জায়গাটায়? কিছু তো করার নেই, লেখার জন্য বলতে লাগবে আপনাকে। ওরা না লিখলে তো আপনার কিছু করার নেই। কি করবো, এটা আসতে সময় বলবো, যেটা বাড়ি থেকে পড়ে আসবে বলে বলবো, দুই একটা না, বলবো, বলে না, দেখি না, না, তোমাদের বইটা দু পাঠিয়ে দিচ্ছি। না, না, দু একজন আমার কাছে খাতা নিয়ে আসো, দু একজনে চেক করি তোমরা কি লিখেছো। তোমরা আদৌ, আমি যা নইলে আপনি বলেন, আপনার ক্লাসে বাচ্চাদের অ্যাক্টিভিটি কি ছিল? শুধুমাত্র লিসেনিং? না। তাহলে শুধুমাত্র লিসেনিং ছিল না তো, তো তারা কি করে তাদের এই ঘটনাটা মনে রাখবে আগামীতে? বুঝতে পেরেছেন তো বিষয়টা কি বলতে চাইছি? আপনাকে আনা পেরেছি। হয়েছে, আপনি বাচ্চাদের শিক্ষা দিয়ে দেবেন, শিক্ষক তাদের শিক্ষাগুরু, শিক্ষা দেবেন, আর এই শিক্ষা দিতে দিতে এই জিনিসগুলো তাদেরকে শিখিয়ে দিতে হবে বা বুঝিয়ে দিতে হবে। এই অ্যাক্টিভ পার্টিসিপেশনটা ছিল না। আর টাইমিংটা একটু কমবে, নইলে এনার্জি, প্রেজেন্টেশন, বলার ভঙ্গি দারুণ। যদি কোনো টপিক এমন ইউজ করতে পারেন যেখানে আপনি খুব অ্যাভেলেবেল টিএলএম গুলো ব্যবহার করতে পারছেন, সেগুলো করতে পারেন। টিএলএম ব্যাপারে আমরা বলে দেবো কিভাবে কি করতে হবে, কোনটার জন্য কি টিএলএম হবে। এর জন্য আমরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত লেসন প্ল্যানে আপনাদের কি কি থেকে জিজ্ঞেস করা বা কি কির উপর লেসন প্ল্যান করা যায় তার বইও আমরা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? সেই বইটা আপনারা প্রিমিয়াম প্যাকেজে পেয়ে যাবেন।
প্রিমিয়াম প্যাকেজে আছে ওটা আপনাদের। আর সিডিপি থেকে অ্যাটলিস্ট আপনাদের যে কিছু পড়তে লাগবে সেটাও পাঠানো আছে, আপনাদের জাস্ট পড়তে লাগবে। টোটাল 10,000 এমসিকিউ পাঠানো আছে, যেগুলো উইথ এক্সপ্লেনেশন 10,000 এমসিকিউ পাঠানো আছে। তাই এইগুলো আপনাদের এখন বর্তমানে দেখতে লাগবে। দেখেন একটা জিনিস, আপনি যদি 2 কিলোমিটারের জন্য ইন্টারভিউ ফেল করেন, ঠিক আছে, তাহলে কি ব্যাপারটা ভালো দেখায়? একজন 22 বছর ধরে একটা প্রাইমারি স্কুল টিচারের পরীক্ষা দিতে পারে, টোটাল 22 বছর, মানে আজকে যে জন্মাচ্ছে আর আমি যে পরীক্ষা দেবো, আমার বয়স 40, আমি একসাথে পরীক্ষা দেবো। এই জিনিসটা একটু অড লাগবে, মানে আপনি তাদের শিক্ষকও পরীক্ষা দিচ্ছে, ছাত্র পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষাগুলোতে এরকম হয়। হয়েছে আমি টেট পরীক্ষা দিয়ে বের হচ্ছিলাম, আর আমার টিচার যিনি ছিলেন ওই টেট উনিও পরীক্ষা দিয়ে পরীক্ষা বের দিয়ে হচ্ছে, আমি বেরোচ্ছে, এই চিনতে পারলাম কি পরীক্ষাগুলোতে এটা হয়, রাফালিস্ট। এই পরীক্ষাগুলোতে হয়। এরকম দেখবেন মাধ্যমিক ও বাবা ছেলে একসাথে দিচ্ছে, এই পরীক্ষাগুলোতে হয়। তা সুতরাং আপনাকে যদি কেউ বলে যে 22 বছর যার সময় পেলি, তাতে একটা প্রাইমারি স্কুলে চাকরি পাইতে পারলি না, আপনি আবেগী মানুষ, গান বাজনা করে কাটিয়ে দিলেন, কিন্তু একটা সময়ের পরে গিয়ে পেটটাও তো চালাতে লাগবে, তাই না? আর আপনি সারা জীবন একটা প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে গেলে না, সারা জীবন আপনি গান বাজনা করে কাটিয়ে দিতে পারেন। কেন না, প্রাইমারি স্কুলে 365 দিনের মধ্যে কদিন স্কুল হয়? 365 দিনের মধ্যে 200 20, 256। 220, 220 দিন স্কুল হয় 365 দিনের মধ্যে, সব ছুটি বাদ দিয়ে। তা এই এই যে 220 দিন, এই 20 দিনের মধ্যে, 220 দিনের মধ্যে আপনার কটা ক্লাস থাকবে, সেই ক্লাসগুলোর মাধ্যমে বাচ্চাদের পুরো সিলেবাসটা কভার করে দিতে হবে। বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? এই আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কিন্তু জিনিসগুলো এরপরে আপনারা যে সময় ছাত্র ছিলেন তখন একরকম ছিল, আর এখন যেহেতু আপনারা অ্যাজ এ টিচার হিসেবে জয়েন করবেন, অ্যাডমিনিস্ট্রেশনটা আপনার হাতে আসবে, তখন একরকম লাগবে। যেমন আপনারা দেখে থাকবেন যে বায়োলজি আপনি বোঝাচ্ছেন আর একজন বুঝছে, আপনি কি করে বুঝতে পারবেন সেই বাচ্চাটা আমি বায়োলজি যেটা দেখালাম সেটা বুঝতে পারলো? তাই না? আমি একজনকে বলছি বল্লাল সেনের ডিপি কোথায় আছে, কৃত্তিবাস ওঝার ডিপি কোথায় আছে? কৃত্তিবাস ওঝার নামে একটা স্টেশন আছে, স্টেশনটার নাম বলেন তো, কোথায় বাড়ি আপনার? আমার মালদা। মালদাতে বাড়ি। তা কৃত্তিবাস বলে একটা স্টেশন আছে, কোথায় বলেন তো স্টেশনটা আছে? আপনি তো বাংলার লোক, বাংলায় অনার্সের লোক। কৃত্তিবাসের স্টেশন। কৃত্তিবাসের নামে স্টেশন আছে, তার জন্মভিটেতেই, জন্মভিটের কাছেই। আপনি যদি যান কোনোদিন কৃত্তিবাসের বাড়ি দেখতে, তার একটা ন্যাশনাল লাইব্রেরি আছে, প্লাস তার ঢিপি আছে, এবং তার একটা স্টেশন আছে, নতুনই হয়েছে স্টেশনটা। এই তথ্যগুলো লাগবে যেহেতু আপনি সাহিত্যের লোক। গঙ্গার 5টি উপনদীর নাম বলেন। গঙ্গার 5টি উপনদী হলো যমুনা, যমুনা যমুনা তারপরে হচ্ছে ভাগীরথী, মহানন্দা। যমুনা, ভাগীরথী, মহানন্দা। আর 3টা মনে পড়ছে। আচ্ছা, শাখা নদী আর উপনদীর মধ্যে পার্থক্য কি? উপনদী হলো প্রধান নদী থেকে বিচ্যুত হয়ে যাওয়া নদীকে উপনদী বলে, আর উপনদী থেকে বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হয়ে যাওয়া নদীগুলিকে শাখা নদী বলা হয়। ঠিক বললেন, উপনদীটা ঠিক বললেন। উপনদী প্রধান নদী থেকে প্রধান নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। প্রধান নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তো শাখা নদী হয়ে গেল, হ্যাঁ। আর উপনদী হলো কোনো একটা নদী প্রধান নদীর সাথে এসে মিশছে, ও হ্যাঁ, সেটা উপনদী। কোন একটি আর নদী শাখা নদী প্রধান হচ্ছে সেই নদীর নদী সাথে থেকে শাখা হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদীর মধ্যে মেইন পার্থক্যটা কি? উত্তরবঙ্গের নদী এবং দক্ষিণবঙ্গের নদীগুলির বঙ্গ না, মধ্যে বঙ্গ না, ভারত।
দক্ষিণ ভারতের নদী উত্তর ভারত আর উত্তর ভারতের নদীর মধ্যে মেইন যে পার্থক্যটা সেটা কি? মেইন যে পার্থক্য, উম, উত্তর ভারত আর দক্ষিণ ভারত হ্যাঁ, উত্তর ভারত আর দক্ষিণ ভারত। পার্থক্য স্যার, স্যার কোন কোন জলে হয়তো পুষ্ট হতে পারে, বরফ গলা জলে পুষ্ট, মানে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, হতে আমি পারে, অনেকদিন আগে পড়েছিলাম। হতে পারে, বিষয়টা তো তাই। দক্ষিণ ভারত আর উত্তর ভারতের মধ্যে পার্থক্য একটাই, একটা বরফ গলা জলে আর একটা হচ্ছে বৃষ্টির জলে, এটাই তো হুম। পার্থক্য। আর হতে পারে কি? আমাদের তো স্যার উত্তর ভারতের নদী বরফ গলা জলে আর দক্ষিণ ভারতের নদী বৃষ্টির জলে। হ্যাঁ, যদি আপনার কনফার্ম যেটা না মনে হয় স্যার, আমার মনে হয় এই কথাটা প্রথমে বলে দেবে। বুঝতে পেরেছো? হুম, উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে একটা বরফ গলা জলে আর একটা হচ্ছে বৃষ্টির জলে। একটা বৃষ্টির জলে। হয়ে গেল। এইবার তোমার ক্রস কোশ্চেন চলে আসবে দুটো, সেটা হচ্ছে দুটো বরফ গলা জলের নদী আর দুটো বৃষ্টির জলের নদীর নাম বলো, সে সারা ভারতবর্ষের মধ্যে বলো। আচ্ছা, এটা এটা স্যার বলে দেবো, কিন্তু হয়তো হয়ে যাবে, ঠিকঠাক বলে দেবো। ভাগীরথী, গঙ্গা উত্তর ভারতে। আচ্ছা, আর উত্তর আর ভারতে ওটা কি দক্ষিণ নদী, ওটা কি ভারতের হলো, ওটা বৃষ্টির জলে না বরফ গলা জলে? বরফ আচ্ছা, গলা জলের নদী হলো ভাগীরথী আর গঙ্গা। আচ্ছা। আর বৃষ্টির জলের নদী বলে দেবো, স্যার দামোদর হবে। আপনি চেষ্টা করেন কি কি বলবেন, আমি তো শুনবো। দক্ষিণ ভারতের নদী, উম, আচ্ছা ঠিক আছে, দক্ষিণ ভারতের নদী। পশ্চিমবঙ্গে ঠিক যে জায়গাটা দিয়ে গঙ্গা নদী ভারতবর্ষে ঢুকেছে, মানে পশ্চিমবঙ্গে ঢুকেছে, ভারতবর্ষ পরে বলছি, পশ্চিমবঙ্গে যে জায়গাটা দিয়ে ঢুকেছে সেই জায়গাটার নাম কি? ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাটার নাম কি? আপনার মালদা নাম বললেন না? মালদা তো? হ্যাঁ, মালদা। হ্যাঁ, বলেন। ঠিক যে জায়গাটা দিয়ে ঢুকেছে পশ্চিমবঙ্গে গঙ্গা নদী, সেই জায়গাটার নাম। পশ্চিমবঙ্গ এই গঙ্গা নদী প্রথমে ভাগীরথী নাম, না ভাগীরথী নদী না, হ্যাঁ কোথায় এসে ভাগীরথী ভাগীরথী নাম নাম। হয়েছে, কোথায় এসে ভাগীরথী নাম হয়েছে? উম, স্যার আমি এটা এটা কিছুদিন আগেই জেনেছিলাম, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এগুলো তো মনে রাখতে হবে না, এগুলা পশ্চিমবঙ্গের জিনিস না, জিজ্ঞেস করবে। তুমি জিজ্ঞেস করলে কি করবে বলো? উপায় তো নেই, আমি তো যেখানে ইচ্ছা যেখান থেকে ইচ্ছা জিজ্ঞেস করতে পারি, তুমি কিচ্ছু বলতে পারবে না। আর ইন্টারভিউ থেকে যদি মার্কস কম থাকে, আর ইন্টারভিউতে মার্কস কম নিয়ে স্টেটে যাওয়া আর বেশি নাম্বার নিয়ে জেলায় থাকা, বিষয় দুটো পার্থক্য কিন্তু। কেন স্যার এটা কি বাড়ি ছেড়ে ধুলিয়ান হবে স্টেটে গিয়ে নাকি? কাজ করতে হবে? তুমি যে দুটো চয়েস এটা কি করে রেখেছো না, ধুলিয়ান হবে? নিজের স্টেট আর দুটো আলাদা আলাদা। কি বলছো, কে বলছো? আমি বলছিলাম এটা কি ধুলিয়ান হবে তো অ্যান্সার নাকি? হ্যাঁ, আনসার আনসার ধুলিয়ান হবে, ধুলিয়ান দিয়ে ঢুকেছে। ঠিক আছে। আমি, কে বললো ওটা কথাটা? অনিকেত দা। অনেকে। আচ্ছা, অনিকেত বললো ধুলিয়ান দিয়ে ঢুকেছে। আচ্ছা নবী, এইগুলো কিন্তু তোমাকে সেট করতে হবে, বুঝতে পেরেছো? তার মেইন কারণ হচ্ছে যে দেখো, তুমি পশ্চিমবঙ্গের একজন ছাত্র প্লাস পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা, পশ্চিমবঙ্গের সম্পর্কে তথ্য নেই কেন? পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ নাম কি? ছত্রাক। ছত্রাক? পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ ছত্রাক, আর ভারতের জাতীয় বৃক্ষ, বট গাছ। আর পশ্চিমবঙ্গের ছত্রাক। আচ্ছা, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল স্যার শিউলি। আর ভারতের? ভারতের পদ্ম। কেন পদ্ম জাতীয় ফুল ভারতের? বাড়ির পাশে দেখতে পাও, পদ্ম কেন জাতীয় ফুল, কি কারণ? কারণটা আমার জানা নেই। আচ্ছা, ফলের রাজা কি? ফলের রাজা স্যার আম। মালদা কিসের জন্য বিখ্যাত? ফজলি আমের জন্য বিখ্যাত। ফজলি আমের জন্য বিখ্যাত। তা আমের বিজ্ঞানসম্মত নাম? সরি স্যার, আমার এটা জানা নেই। আচ্ছা, এই আমের রাজা আম, সরি ফলের রাজা আম,
তাই তো? কেন অন্য কিছু ফল হলো না কেন? স্যার, এটির স্বাদ এবং এর একটা সুমিষ্ট গন্ধ রয়েছে যা পৃথিবী বিখ্যাত। আর আমটি আকারেও বড় এবং খেতে খুব রসালো এবং সুস্বাদু, সেজন্য এটা বিখ্যাত। সেজন্য এটা বিখ্যাত? না সমস্ত গুণ, সমস্ত খনিজ আমে আছে তাই জন্য বিখ্যাত? বলো তার জন্য হ্যাঁ স্যার, বিখ্যাত? সমস্ত তা সমস্ত তোমার তোমার উত্তর কোনটা হবে? আমি যেটা দিলাম না তুমি যেটা বললে? না স্যার, আপনারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা ঠিক আছে। আমি যা ভুল থাকা দরকার সে ফজলি আমের মধ্যে তা পাওয়া যায় বলে আচ্ছা আমটি। আচ্ছা, বিকাশের নীতি, প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট বলো শুনি। বিকাশের স্যার নীতি হলো পরিবেশ, বংশগত জিন, একটা পয়েন্ট দুটো। হলো পরিবেশ আর বংশগত জিন, মানে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। আর পরিবেশ, বংশগত জিন, আহ, আর উম, স্যার চর্চার ফলেও তো হয় অনেক সময় বিকাশ। আমি তোমাকে নীতিগুলো জিজ্ঞেস করেছি, চর্চা ফর্চা তুমি বলবে, নীতি, নীতি কি হতে আমার পারে? সাথে দুটোই মনে পড়ছে এই মুহূর্তে। আচ্ছা একটা হলো তো, পরিবেশ আর হেরিডিটি আর এনভায়রনমেন্ট পরি- পয়েন্ট দিয়ে একটা হলো, পরিবেশ এবং বংশগতি, এটা তো একটা পয়েন্ট হলো, আরগুলো? আচ্ছা, ওই তো মনে আচ্ছা, শিশু বিকাশের ধাপগুলো কি কি? শিশু বিকাশের ধাপগুলি হলো শৈশব, কৈশোর, যৌবন, প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধ। বলো স্তরগুলো বলে দাও। স্তরগুলো আহ, স্তরগুলো স্যার আহ, কেমন স্যার স্তর কিভাবে বলবো? পরপর কোন বলে দাও যে বিকাশের যে এই এই ধাপ স্যার, এই 4টে ধাপ বা এই 10টা ধাপ, এই ধাপগুলোর বয়স পরপর বলো। শৈশব হলো জিরো থেকে আহ, শৈশব হলো 0 থেকে উম, সম্ভবত 5 বছর, এটা আমার একটু মনে পড়ছে না। আচ্ছা আর বলো। কৈশোর কৈশোর হলো 6 থেকে উম, উম, শৈশব কৈশোর, হ্যাঁ শৈশব হলো আহ 7 থেকে 17 বছর। আর যৌবন হলো 18 থেকে 39। আর প্রাপ্তবয়স্ক হলো 40-এর পর। আচ্ছা, নিওনেট আর কাকে বলে? নিওনেট, প্রবেশ নিওনেট 60-এর। কথাটা কি? নিওনেট হ্যাঁ, কথাটা কি? নিওনেট কথাটা কি? নিওডেট। হুম। নিওডেট সাথে এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, তুমি শিখন তত্ত্ব বলবে, থর্নডাইকের শিখন তত্ত্বের নাম কি? প্রচেষ্টা ও ভুল। আচ্ছা, প্যাভলভের? প্রাচীন অনুবর্তন তত্ত্ব। বাহ। স্কিনারের? সক্রিয় অনুবর্তন তত্ত্ব। কোহলারের? কোহলারের প্রচেষ্টা ও না, কোহলারের হ্যাঁ, কোহলারের অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব। পিয়াজেটের? পিয়াজেটের শিখন তত্ত্বের নাম হলো উম আহ পিয়াজের হলো পিয়াজের, জ্ঞানীয়, হ্যাঁ, স্কিমার ধারণা, মানে কগনিটিভ, জ্ঞান। কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানীয় বিকাশ। হ্যাঁ, আচ্ছা, যুক্তিবাদ শিখন তত্ত্ব। ভাইগটস্কির? সামাজিকবাদ শিখন তত্ত্ব। ব্রুনারের? ব্রুনারের হচ্ছে বহুবিধ শিখন তত্ত্ব। আচ্ছা, এরিকসনের? এরিকসনের 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 স্যার ওই না, ফ্রয়েড ওটা। এরিকসনের এরিকসনেরটা স্যার মনে পড়ছে না। আচ্ছা, সাইকো সোশ্যাল ডেভেলপমেন্টটা কি? সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক মানসিক বিকাশ। কি বোঝাও?
অর্থাৎ একজন শিশু যখন ছোট থেকে বড় হচ্ছে, সে সমাজে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে সমাজের কোন জিনিসটা করলে সে ভালো গুণ পাবে, অর্থাৎ প্রশংসা পাবে, এবং কোন জিনিসটি খারাপ। এই যে দুটোর মধ্যে একটা বোধ শক্তি, এটাই সামাজিক সোশ্যাল ডেভেলপমেন্ট। আচ্ছা, লার্নিং বাই অবজারভেশন কে বলেছে? পিয়াজি স্যার। আচ্ছা, প্রজেক্ট স্যার মেথড এটা কে কি বলেছে? সঠিক বললাম? না, একটু বলে দিন না। না। লার্নিং বাই ডুইং কে বলেছে? এটা পিয়াজে। আচ্ছা, আর লার্নিং বাই অবজারভেশন? লার্নিং বাই অবজারভেশন মানে জানতাম কিন্তু এই মুহূর্তে মনে একটাও পড়ছে না। হয়নি, আগেরটাও হয়নি। লার্নিং বাই অবজারভেশন বলেছে ব্রুনার, হ্যাঁ, ঠিক আছে? লার্নিং বাই অবজারভেশন। লার্নিং বাই ডুইং জন ডিউ। জন ডিউ। এগুলো তো ঠিক বলতেই হবে, নইলে হবে না, হ্যাঁ, ঠিক আছে? প্রজেক্ট মেথড কোন মনোবিজ্ঞানীর? প্রজেক্ট মেথড? কিল প্যাট্রিক। কিল প্যাট্রিক, খুব ভালো। প্রজেক্ট মেথডটা কি একটু বোঝাও। অর্থাৎ শিক্ষার্থী কোনো একটি সমস্যা সমাধান তারা হাতে কলমের মাধ্যমে শিখবে এবং জ্ঞান অর্জন করবে, এবং সেই জ্ঞান পরবর্তী সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজে লাগাবে। এটাই হলো প্রজেক্ট পদ্ধতি। তিনজন খুব গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞানীর নাম বলো তো, খুব গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানী স্যার রুশো, আচ্ছা, ফ্রয়েবেল আচ্ছা, আর মন্তেশ্বরী। বাহ, খুব ভালো। মন্টেশ্বরীটা একটু বোঝাও দেখি। মন্টেশ্বরী, মন্তেশ্বরী স্যার এর সাথে, শিশু শিক্ষা হ্যাঁ বলো। শিশু শিক্ষা উন্মুক্ত বিদ্যালয়ের কথা বলেছেন এবং শিশুদের সার্বিক বিকাশের বিষয় তুলে ধরেছেন। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, যে বাচ্চাদের নৈতিক বিকাশ কোন মনোবিজ্ঞানী বলেছিল? নৈতিক বিকাশে রুশো। রুশো নৈতিক বিকাশের কথা বলেছিল? রুশোর বইয়ের নাম বলো তো, বই বই, বুক। হ্যাঁ, এনিমি। স্যার এনিমি মনে পড়ছে শুধু, কেন ভুলে এমিল, যাচ্ছি। এমিল, কথাটা হচ্ছে এমিল, হুম, এমিল, ঠিক আছে? হুম, তো দেখতে পাচ্ছ, তোমার কোশ্চেন থেকে উত্তর উত্তর আমি ক্রস কোশ্চেন করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এই জায়গায় আমাকে এই জিনিসগুলো জানতে হবে, শিখতে লাগবে, বুঝতে লাগবে, যে ইন্টারভিউয়ারকে আমি নিজে চালাবো। আমাকে ইন্টারভিউয়ার চালালে হয়ে গেল আমার নাম্বার। ভালো লাগবে না কিন্তু তখন চাকরি পেয়েও স্টেটের বাইরে যেতে। করলে হয়ে যাবে, কারণ আমি এই সাবজেক্টটা নিয়ে এখন বসেছি, তো ওই জন্য আমি বাকি বিষয়গুলো একটু আমি দেখো, ইয়ে আমি করছি। তোমায় একটা কথা বলি, হ্যাঁ, তুমি যেই সাবজেক্ট নিয়ে বসো, ঠিক আছে, তুমি আটকাবেই। তুমি সব কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে না, এটা নিয়ম। তুমি ইন্টারভিউ সব কটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না, কিন্তু যে কটা কোশ্চেনের অ্যান্সার তুমি দেবে না, সেই কটা দাগ ফেলে দেবে, ঠিক আছে? তো সুতরাং অ্যান্সার গুলো এইভাবে দিতে হবে, এরকম ভাবে তুমি যেভাবে বলছো, তাতে তুমি মনে হয় না পরীক্ষায় হয়তো মানে 2 কিলোমিটার হয়ে গেল, পরীক্ষায় আমি চান্স পেলাম না, ফেল করে গেলাম, তখন কিন্তু এটা মেনে নিতে পারবে না, ঠিক আছে? তখন তুমি এটা মেনে নিতে পারবে না। তো এই কারণে বলছি, একটু পড়তে হবে, সময় আছে, 90 দিন সময় পাবে, গান বাজনা হবে, সারা জীবন চলতে থাকবে, এটা বাদ দিয়ে তো চলছে, তাহলে এটা একবার করে ওগুলো চালিয়ে দেবো। স্কুলে আর কতক্ষণ থাকতে হয় বা কতক্ষণ যেতে হয়? আর এটা সত্যি 13,000 লাগবে, এটা কিন্তু লাগবেই, এটা আটকাবে না, এটা ইন্টারভিউ করিয়ে দেবে, হয়ে যাবে এটা। এইবার তুমি একটা জিনিস চিন্তা করো, এই এখন তুমি একটা ইন্টারভিউ পাচ্ছ, দিয়ে দিলে, পরবর্তী ইন্টারভিউ তুমি চিন্তা করো তো কতটা টাফ হয়ে যাবে। নতুন বাচ্চাদের সাথে তুমি কি আর পারবে তখন ইন্টারভিউ দিতে, বা তোমার মাথা দিয়ে কি আর হবে? সারা জীবন তুমি এই গান বাজনা ভালো লাগবে বলো?
তাই এগুলো তো ডেভেলপ করতে লাগবে। দেখো, তুমি নিজে পড়ো, ওয়েল অ্যান্ড গুড, আমরাও এখান থেকে পড়াই, ঠিক আছে? আমরা এক্স্যাক্টলি কি কি পড়তে লাগবে না সেগুলোকে বাদ দিয়ে দিই। কি কি পড়তে লাগবে না, একটা বই এর মাত্র 20% জায়গা থেকে কোশ্চেন হয়, 80% জায়গা ফালতু, ঠিক আছে? যে কোনো বই তুলে নাও, তার মধ্যে থেকে তুমি 20% জায়গায় মেইন জিনিস লেখা আছে, আর 80% ফালতু। আর ওই 20% কোনটা সেটা আমরা প্রিমিয়াম ক্লাসে বলে দেবো, কোন জায়গা থেকে তোমাকে কোশ্চেন করবে, আর সেই তোমার যতটুকু লাগবে সেই ততটুকু পড়াতে হবে বা ততটুকু তুমি পড়বে। এক এক নম্বরটা হলো। 2 নম্বরটা হচ্ছে লেসন প্ল্যান। লেসন প্ল্যান ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যতগুলো বই আছে আর তার মধ্যে থেকে যতগুলো লেসন প্ল্যান করা সম্ভব আমরা করে প্রিমিয়াম গ্রুপে পাঠিয়ে দিয়েছি। ওরা বইগুলোর অ্যাক্সেস ফ্রি পায়, ওরা ওই বইগুলোর অ্যাক্সেস পেয়ে যায়। তা সুতরাং দেখো, তোমাকে লেসন প্ল্যান নিয়ে ঝামেলা থাকতে হবে না। কেন? তার কারণ 5টা ক্লাসের জন্য তোমাকে 5টা লেসন প্ল্যান বানাতে হবে, আর এটা তোমার সাথে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? যেটা দিয়ে তুমি ডেমো টিচিং ব্যবহার করবে। সাথে এগ্রি। করে পরীক্ষার দিন ভেরিফিকেশন ডকুমেন্ট হয় না, ডকুমেন্ট ভেরিফিকেশন, হ্যাঁ। ডকুমেন্ট ভেরিফিকেশন লিস্টটা তোমার কাছে আছে? আমরা যেটা পাঠিয়েছিলাম, না স্যার, ওই দিতে লিস্টটা পারিনি। দেখে দেখে দাগিয়ে দাগিয়ে না কোন কোন ডকুমেন্ট গুলো তোমাকে বানাতে হবে, আর অবশ্যই তাতে 2টো প্রত্যয়িত নকল বানাতে হবে, মানে 2টো কপি, জেরক্স যাকে বলে, ফটোকপি। তো কি আচ্ছা, কি এটা বলে ওটা আমি বুঝতে পেলাম না, লেসন তুমি প্ল্যানটা। কি কি ডকুমেন্ট নিয়ে যাবে পরীক্ষার সময় তার লিস্ট আমরা প্রিমিয়াম গ্রুপে আচ্ছা। দিয়ে রেখেছি, ঠিক আছে? সেখান থেকে তুমি কালেক্ট করে নিতে পারো, আর প্রিমিয়াম গ্রুপে জয়েন করে সেগুলো তুমি এমনি পেয়ে যাবে। এই হলো 2টো বই। আরেকটা বই হচ্ছে 3 নম্বর বই, সেটা হচ্ছে সেখান থেকে 10,000 এমসিকিউর বই দেওয়া আছে, 10,000 এমসিকিউ এবং তার এক্সপ্লেনেশন। তা তুমি একটা সাবজেক্ট থেকে যদি 10,000 কোশ্চেন পড়ো, তো মনে হয় ওই সাবজেক্টের থেকে আর কিছু বাকি থাকলো তোমার পড়া? তা এইটা জীবনের লাস্ট বই পড়ে নাও, লাস্ট বইটা পড়ে নাও, জীবনের লাস্ট বই হিসেবে এটা পড়ে নাও। আবার তোমার থেকে একটা চাকরি লাগবে, তার জন্য আমি যতদূর যাবো ততদূর যেতে হবে, এটা ফ্যাক্ট। কেন না, তোমার মধ্যে ডেডিকেশন দেখা, যে তুমি কতটা ডেডিকেটেড টিচিং প্রফেশনে, যে তোমাকে টিচিং প্রফেশন দিলে তুমি বাচ্চাদের এই গান করে ছবি এঁকে কাটিয়ে দেবে কিনা। তাদের তো একটা একটা একাডেমিক ইয়ার আছে, কারিকুলাম কো কারিকুলাম অ্যাক্টিভিটি আছে, এই সমস্ত জিনিসগুলো তাকে দিয়ে করাতে লাগবে। তো তা তুমি তাদের মতো হয়ে মিশছো সেটা ঠিক আছে, কিন্তু তাদের থেকে পড়াটাও তো আদায় করতে হবে। এবার পড়া কি করে বার করতে হয় সেটা তুমি এখন শিখবে। তোমার এখন শেখার বয়স না এটা, যে পড়া কিভাবে করতে হয়। এখন হচ্ছে পড়া কিভাবে স্টুডেন্টের থেকে বার করতে হয়। দেখেন, একটা স্টুডেন্ট ফেল করলে কিন্তু আপনাকে জবাব দিয়ে করতে হবে, পাস করলে জবাব দিয়ে করতে হবে না। এটা হ্যাঁ। কিন্তু স্কুলে এসছে, ফেল করলে কিন্তু আপনাকে জবাব দিয়ে করতে হবে। কেন ফেল করলো? তা আপনাকে টিচার লেখে আমার কি লাভ? আমরা ওই টিচার খুঁজছি যে সব কটা স্টুডেন্ট পাস করে যাবে, ব্যাস 14 বছর অব্দি আমরা খাইয়ে ছেলেটাকে তৈরি করে দিলাম, ও বাইরে গিয়ে জোন খাটুক, আপনার কি? এই তো শিক্ষা ব্যবস্থা, তাই নয় কি? 14 বছর পর্যন্ত তো খাইয়ে দিচ্ছে, মিড ডে মিল যেটাকে বলছে, ঠিক আছে? খাইয়ে দিয়ে এবার তুমি কিছু একটা করো, নিজের ব্যাট নিজেকে চালাও। আর যেটা বুনিয়াদী এডুকেশনে গান্ধীজি চরকা কেটে সেই পয়সা শিক্ষকদের পয়সা দিত, এগুলো জানতে তো? কত সালের বলতো হ্যাঁ, বুনিয়াদী শিক্ষা? কত সাল? বুনিয়াদি সালটা স্যার পড়ছে না এখন। আচ্ছা, তা বুনিয়াদী শিক্ষা হচ্ছে না, গান্ধীজি এনেছিল। কিছু হ্যাঁ, বলো ওটা এ জানি। সম্পর্কে, এ সম্পর্কে কিছু বলো যদি জানা থাকে। আহ, গান্ধীজি শিক্ষার্থীদের বিনামূল্যে যাতে শিক্ষা দান দেওয়া যায় সেই জন্য বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম শিক্ষার কথা তোলে। এই শিক্ষা ব্যবস্থায় সেইখানে তো বয়সের সীমা দেওয়া ছিল, আমি যতদূর আমার এই মুহূর্তে মনে পড়ছে। আচ্ছা, ঠিক আছে, তুমি আমাকে একটা কথা বলো, একজন বাচ্চা সে যদি 7-এ পড়ে তার বয়স কত হবে? 13 বছর। 13 বছর। আর কত বছরে সে মাধ্যমিক দেবে? স্যার 15+। আচ্ছা, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, এটা কোন আইনে বলা আছে?
ফ্রি মানে অবৈতনিক, কম্পালসারি মানে বৈধতামূলক, তাহলে অবৈতনিক এ নামে বৈধতামূলক দাঁড়ায় এটা কোন আইনে বলা আছে? রাইট টু এডুকেশন অ্যাক্ট। রাইট টু এডুকেশন অ্যাক্ট। এই এডুকেশন সম্পর্কে একটু বলো তো শুনি। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2019 এই প্রস্তাবটি গৃহীত হয় যে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা সরকার অর্থাৎ রাষ্ট্রকে দিতে হবে প্রত্যেকটি শিশুকে। 2010 সালে 2010 সালে আহ এপ্রিল মাসের 1 তারিখ থেকে এটি আমাদের পশ্চিমবঙ্গে কার্যকারী করা হয়, এই আমাদের দেশে কার্যকারী করা হয়। আমাদের দেশে কার্যকারী করা হলো জম্মু কাশ্মীর নামে একটি রাজ্যে এটি তখনও লাগু হয়নি, সেটি 2019 সাল থেকে সেখানে চালু হয়। এই শিক্ষা ব্যবস্থায় 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটি শিশুর বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করতে হবে। যদি শিশুটি প্রতিবন্ধী হয় তাহলে সেক্ষেত্রে তার 6 থেকে 18 বছরের মধ্যে তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করতে হবে। শিক্ষককে অবশ্যই ট্রেনিং প্রাপ্ত হতে হবে। শিশুদের উপযুক্ত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে শিশুরা সার্বিক বিকাশ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ঘটে। এবং তাদের শিক্ষা ব্যবস্থা দেওয়ার সঙ্গে সঙ্গে বৃত্তিমূলক শিক্ষার কথাও তোলা হয়, যাতে শিশুটি তার প্রাথমিক পাঠের পর যদি উচ্চশিক্ষা না দিতে পারে কোনো রকম বৃত্তির মাধ্যমে সে পরবর্তী জীবিকা নির্বাহ করতে পারে। আচ্ছা, রাষ্ট্র তো শিক্ষা এটাকে ফ্রি দিচ্ছে, আর কি কি ফ্রি দিচ্ছে? মানে গভর্নমেন্ট দিতে বাধ্য থাকছে, দিতেই হবে, আর কি কি দেয়া আছে? থাকছে পুরো ভর্তি ফি নেওয়া যাবে না, কোনো না না, রকমের এক্সামের ফি সেটা শিক্ষা হলো শিক্ষা একটা রাস্তা হলো, আর কি কি রাস্তা আছে যেখানে গভর্নমেন্ট পয়সা নিতে পারবে না, গভর্নমেন্টকে ফ্রি প্রোভাইড করতে হবে? আচ্ছা, জল। জল, এটা কোন ডিপার্টমেন্ট হলো? ওটা গভর্নমেন্টের। পানীয় পানীয় জল পানীয় ফ্রিতে দিতে হবে। আর কি কি ব্যবস্থা আছে সরকারের যেগুলো ফ্রিতে দেয় সরকার এখনো পর্যন্ত, আর এটা দিতে সে বাধ্য? খাদ্য স্যার খাদ্য প্রকল্প, খাদ্য খাদ্য প্রকল্প, আর সাথী, আর আমরা 2 কেজি করে আমি আমি খাদ্য যদি আমি সাথী। যদি ডিপার্টমেন্ট দিয়ে বলি তাহলে সেটা এডুকেশন হলো এক, তুমি যেটা বললে। আর দুটো কি কি হবে? আর একটা হচ্ছে খাদ্য। খাদ্য, আর খাদ্য হলো, তারপরে চিকিৎসা। চিকিৎসা, বাহ, এই একটা ভালো পয়েন্ট বললে, চিকিৎসা। আর আরেকটা, একটা এডুকেশন হলো, আর একটা হলো কি মেডিকেল, হ্যাঁ, আরেকটা, আরেকটা হলো স্যার আরেকটা খাদ্য। হ্যাঁ, খাদ্য তো হলো ফুড, আরো তো আছে তাহলে। খাদ্য মেডিকেল দিচ্ছে, খাদ্য। শিক্ষার মধ্যে খাদ্য ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে, তাছাড়াও খাদ্য দিচ্ছে, সেটা বুঝে দিলাম। মেডিকেল, মানে মেডিকেলটা মানে গভর্নমেন্ট হসপিটাল থেকে ফ্রি পাই, আর কি ফ্রি দেয়? হ্যাঁ, আর স্যার আমাদের ফ্রি দেয় মেডিকেল। প্রতিরক্ষা। হ্যাঁ, প্রতিরক্ষা। প্রতিরক্ষাটা কি? প্রতিরক্ষা হলো আমরা যে এই যে বিভিন্ন রকম, যেমন ফক্সো আইন রয়েছে যেখানটায় এই তো নারী ফেসে গেলে, ফেসে গেছে, ফেসে গেছে, ও ফেসে গেলে। পক্সো বলো। পক্সো বলো। ফক্সো আইনে স্যার নারী এবং শিশুদের প্রতিরক্ষা বিষয়ক কি বলা আইন। আছে, কি বলা আছে পক্সোতে, কি বলা আছে? এই আইনের মাধ্যমে কোনো বিপদের মধ্যে পড়ে তাহলে সেখান থেকে তারা হেল্প পেতে পারে। আচ্ছা, এমএসজেইটা কি? দুঃখিত স্যার, আমার জানা নেই। জুবিনাইল জাস্টিস, জুভিনাইল জাস্টিস কি? জুবিনাইল জাস্টিস। স্যার এই প্রসঙ্গে একটা কথা আমি বলছি, ধরুন এই যে জুবিনাইল জাস্টিস মানে বিচার, এবার জুবিনাইল কথাটা আমি যদি ওখান থেকে এইভাবে কি আমি বলতে পারবো যে স্যার জুবিনাইল বিষয়টা একটু বললে আমি বলতে পারবো, এইভাবে কি বলা যাবে হ্যাঁ, তুমি ইন্টারভিউ আছে? চেষ্টা করো না, তোমাকে তো চেষ্টা করতে দিয়েছি, তুমি করো না চেষ্টা, আমি আছি তো। জুবিনাইল কথাটা একটু বুঝিয়ে দিলে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে তো আমি পরে বলে দেবো জুবিনাইল জাস্টিসটা কি।
মানে যে সমস্ত, মানে আরো বলে দিচ্ছি, যে সমস্ত বাচ্চারা কি করে, জুবিনাইল মানে যারা মাইনর 18-র নিচে, ঠিক আছে, তাদের তো তুমি জেল দিতে পারবে না, তাদেরকে হোমে না। রেখে একটা এডুকেশন যাতে তারা চালিয়ে গিয়ে জেল থেকে বেরিয়ে একটা কিছু করে কমে খেতে পারে, এই জন্য দেখবে হ্যাঁ। জেলে না সব ধরনের কাজকর্ম শেখায়, হ্যাঁ। জেলে সব ধরনের কাজকর্ম শেখায়, কেন ওর মধ্যে একটা মানবাধিকার কমিশন বলে একটা জায়গা আছে, নইলে মানবাধিকার কমিশনে পড়ে যাবে। তাহলে জেলে তোমাকে এই কাজগুলো শিখিয়ে দেয় কেন, না তুমি জেল ফেরত আসামি, তোমাকে কোনো লোক কাজে নেবে, না। কোনো লোক কাজে নেবে না, হিজড়াকে কেউ কাজে নেবে, না। তাই না? এইরকম ব্যাপারগুলো আছে, তা এইগুলো জুবিনাইল জাস্টিসে হয় বা করা হয়। আচ্ছা, পিডাব্লিউডি অ্যাক্টটা সবাইকে বলো, 1995 পিডাব্লিউডি অ্যাক্ট। এটা স্যার আমার একটু জানা নেই, এটা আমি আচ্ছা, দেখিনি। আর পিডাব্লিউডি অ্যাক্ট, না। এনসিএফ, এসিএফ হলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, কারা চালায়? যেটা হুম, এনসিএফ কারা চালায়, চালায় কারা? এনসিএফ এনসিএফ চালায় ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। কারা চালায়, রাষ্ট্র কারা এবং পরিচালনা করে? ওই বোর্ডটার নাম জিজ্ঞেস করছি, যে কে কারা চালায় সেই নামটা বলো, সেই নামটা, যে রাষ্ট্র ফাষ্ট্র তো চালায় সে তো জানি, কিন্তু সেই নামটা কি? হুম, ও মিনিস্ট্রি অফ কি? শিক্ষা মন্ত্রণালয়। আচ্ছা, শিক্ষা মন্ত্রণালয়ের একটা নাম আছে, মিনিস্ট্রি অফ এডুকেশন। তাই কি? মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে এইটা চালানো হয়? স্যার এটার উত্তর কি এনসিইআরটি হবে, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ ন্যাশনাল হ্যাঁ কাউন্সিল হ্যাঁ অফ হ্যাঁ, একদম একদম একদম, তারাই চালায় এটা, এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কটা। স্যার যদি প্রশ্নটা এরকম ভাবে করা হয় যে আমরা তো জানি যে এনসিএফ যেটা আমাদের 2005, অর্থাৎ আমাদের চতুর্থতম এনসিএফ, যেটা প্রস্তুত করেছে এনসিইআরটি, হুম, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল না না, রিসার্চ এন্ড দেখো ট্রেনিং। দেখো, তোমাকে অত ডিটেল না বললেও হবে, তুমি যদি নামটা জানো না, অত ডিটেল না বললেও স্যারের কিছু এসে যায় না। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন আছে যে এনসিএফ নিয়ে যদি এরকম প্রশ্নটা ঘুরিয়ে করা হয় যে এনসিএফ কোন আইনের সঙ্গে সম্পর্কযুক্ত, তখন কি এর উত্তর কি এরকম ভাবে বলা যাবে যে আরটিই অ্যাক্ট 2009 এবং এনসিটি এর নির্দেশিকা অনুযায়ী পাঠ্যক্রম গঠনের সঙ্গে সম্পর্কযুক্ত? বলতেই পারো, কিন্তু এক্সট্রা হয়ে গেল না, আবার পাঠ্যক্রম থেকে কোশ্চেন খেয়ে যাবে 2-4টে। আমি বলতে চাইছি যে সিধা সাপটা সোজা উত্তর যদি জানা থাকে, আর নইলে তো অপশন আছে স্যার, এই মুহূর্তে মনে করছে না, বা পেটে আসছে মুখে আসছে না, স্যার আমি একটু চেষ্টা করে দেখি, এই কথাগুলো বলা শিখতে লাগবে না। হ্যাঁ ন্যাশনাল স্যার। কাউন্সিল ফর টিচার অ্যান্ড আমার রিসার্চ। দরকার নেই, এনসিইআরটি বলে দেবে, গল্প শেষ হলো। এনসিআর। এইবার আরেকটা লাস্ট লাস্ট কোশ্চেন তোমার, AICTE বলো এটা কি, তারপরে শ্যামলকে নিতে হবে লাইনে। এটা আমার আছে, আমার কাছে, এটা আমি দেখিনি। দেখে নেব না, তুমি ট্রাই করছো এখানে ইন্টারভিউ দিতে অনেক কয়েকদিন, কিন্তু দেখে নেওয়া উচিত ছিল। দেখো আমি কেন তোমায় এই কথাটা বলছি জানো তো, দেখো জীবনের হয়তো তোমার শেষ চেষ্টাই হলো এটা, হ্যাঁ, আর না সময় দেবে তোমাকে, আর না তুমি কিছু করতে পারবে, তা সুতরাং একটু ভালো করে পড়লে ভাই ইন্টারভিউতে আর 2টো নম্বর পেতাম বা আর একটা নম্বর পেতাম না, আমি নিজের ডিস্ট্রিক্টে পেতাম, চলে আসলাম নিজের ডিস্ট্রিক্টের বাইরে, এখানে কোথায় কি এত যা মায়না, তাতে ঘর ঘর ভাড়াই পোষাতে পারছি না, এরম যেন না হয়। আমাদের আমাদের ক্যান্ডিডেট কেমন হবে তাও? ক্যান্ডিডেট 40-50? 13,700 বলা আছে, 13,700ই নেবে, কিন্তু 5:1 অনুপাতে হবে। না স্যার, কি মানে কি ক্যান্ডিডেট কত অ্যাপ্লাই করতে পারে? 40-50 হাজার? অ্যাপ্লাই করতে পারবে তো, তুমি তো জানো নাম্বারটা 50,000, 1:5 মানে বুঝতে পারছো না, 13কে 5 দিয়ে গুণ করে দাও, অত ক্যান্ডিডেট হবে, 1:5 লেখাই আছে, তাহলে 5 জনের মধ্যে একজনের চাকরি,
তাহলে 13 জায়গায় 20 ধরলে, যদি আমি এটা 5 গুণই ধরি তাহলে তো 1 লাখ হয়ে গেল। হুম, যদি আমি এটা 13 থেকে 20 ধরি তাহলে 5 গুণ করলে 1 লাখ। এবার 1 লাখের মধ্যে 20,000, তাহলে বুঝতে পেরেছি। জায়গাটা কিন্তু এরকম রয়ে গেল। আর তার মধ্যে তোমার কোশ্চেনে অ্যান্সার পাওয়া যাবে না, এটা কিন্তু একটু অন্যরকম ব্যাপার হয়ে গেল। এর জন্য আমি বলবো যে তোমার এখন পড়াটা বেটার হবে, পড়ো। কিন্তু ঠিক আছে। পড়ার আগে কি কি বিষয় পড়তে লাগবে না সেটা তোমার জানতে হবে, যেগুলো পড়ে কোনো কাজ নেই। তার কারণ কি, আমরা যে নোটসটা দিচ্ছি তোমাদেরকে সেটা ঠিক এই মুহূর্তের, আর তোমার কাছে যে বইটা আছে ওটা 6 মাসের পুরনো এডিশন বা 6 বছর পুরনো এডিশন হতে পারে। তা সুতরাং জিনিসপত্র অনেক চেঞ্জ হয়ে গেছে, নতুন জিনিসগুলোর সুবিধা তুমি পাবে না। আর আমি তোমাকে নতুন জিনিসের সুবিধাগুলো দেব, যে এইগুলোকে এইভাবে ব্যবহার করো। তুমি ইন্টারভিউয়ারকে চালাও, তুমি যেটা করছো ইন্টারভিউয়ার কিন্তু তোমাকে চালাচ্ছে, তুমি কিন্তু বাঁচতে পারবে না। ঠিক আছে, ইন্টারভিউয়ারকে তুমকে চালাতে হবে। তা তার জন্য তুমি প্রিমিয়াম ক্লাসে আসতে পারো, আর প্রিমিয়াম ক্লাসটা তো আমরা প্রোভাইড করি, তুমি জানো এর আগের থেকে স্টুডেন্ট আছে। তা আর তোমার যদি কোনো কোশ্চেন থাকে বলো, তা বুঝতেই পারছো ইন্টারভিউ কিরম দশা তোমার। হুম, আর একটু স্যার আমি রেডি হবো এরপরে। আরেকটু না, আরো ভালো করে, আরো কনক্রিট হতে হবে। মানে তুমি মনে করছো সেই 4-5 বছর আগে যেগুলো পড়ে এসছো সেইগুলো তুমি রিক্যাপ করছো, দেখে তোমার তাই লাগছে, কিন্তু নতুন মালপত্র তার মধ্যে অ্যাডিশন ডিলিশন করতে লাগবে তো। ঠিক আছে, যদি আমাদের ক্ষেত্রে পড়ার হয় তুমি পড়তে পারো, আমরা তো প্রিমিয়াম ক্লাসে পড়াই। আর আর কোনো কোশ্চেন, নইলে আরেকজনকে নিয়ে দেখি কে আছে, তুমি দেখো। আচ্ছা, আরেকজন আসো, কে আসো? মিতা আসো। মিতা মনে হয় লাস্ট, মিতার পরে শ্যামল আছে, শ্যামলকেও নিতে হবে।